পৃথিবীর আলো দেখতেই আবদিন হাসপাতালে নিভল ৬টি প্রাণ। এসি বন্ধ থাকায় কিংবা গ্যাস লিকেজ থেকে দুর্ঘটনার ধারণা। ডাক্তার ও নার্সদের দায়িত্ব অবহেলাকে দোষারোপ। না কিছু না বালা বালা আমি কেন বাচ্চা তো চোখ ঘুরে দেখতেছি আপনি কেন বালা বালা এসিউতে নিয়ে যাচ্ছিলাম নিতে দেখি যে আমার বেবি মারা গেছে। খ্রিস্টানি গোটায় ক্যান্তারি নেই আমাদেরকে মানে মানুষ মনে করে না। নিরপেক্ষ তদন্ত করে এটা সঠিক বিচার করেন। এসির অবস্থা খারাপ অথবা অন্য কোনো কিছু আছে কিনা সেটা আমাদেরকে দেখার সুযোগ দিতে হবে। ৩ দিনের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের তদন্ত রিপোর্ট। নবজাতকদের মৃত্যুতে হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলা দেখছেন মন্ত্রী। ব্যবস্থার হুঁশিয়ারি। দায়িত্বে অবহেলা হয় এবং এর যদি অবকাঠামোগত কোনো কারিগরি ত্রুটি ধরা পড়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তাদের অবহেলার কারণে আমাদের ৬টা প্রাণ চলে গিয়েছে। যা প্রয়োজন যতটুকু শাস্তির দরকার সেটা আমরা ব্যবস্থা করবো। এটা থেকে অন্যান্য জায়গায় আমরা মেসেজ করব। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছে আমি সাইফুল রুদ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দর কষাকষিতে শেষ সময়ে জমজমাট পশুর হাট। বৈরী আবহাওয়া আর ক্রেতা খরায় কম দামে ছাড়ছেন ব্যাপারী। বিক্রি না হওয়ায় বড় গরু নিয়ে বিপাকে ব্যবসায়ীরা। ঈদের আগের দিনও পথে পথে মানুষের ঢল। বৈরী আবহাওয়ায় চরম দুর্ভোগ। মহাসড়কে কমেছে যানবাহনের চাপ। ট্রেনে ছাদেও যাত্রী। সদরঘাটে মানুষের ভিড়। কাল ঈদের দিনও হবে বৃষ্টি। বৈরী আবহাওয়া বিবেচনায় ঈদগাহে জামাতের প্রস্তুতি। ডিএমপির 4 স্তরের নিরাপত্তা। 10 ঘন্টায় কুরবানির বর্জ্যমুক্ত করতে চায় 2 সিটি কর্পোরেশন। সীমান্তে পুশিং চেষ্টা ন্যাক্কারজনক। ভারতের গোপন কোনো এজেন্ডা আছে কিনা সন্দেহ রিজভির। বিজেপিকে আরও সতর্ক হবার আহ্বান। এবং রাজধানীর নর্দায় 2 বাসের সংঘর্ষে একই পরিবারের 3 জন সহ নিহত 4। নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজন পেরিয়ে বিপরীত দিকের গাড়িকে ধাক্কা। বেপরোয়া গতির কারণে দুর্ঘটনা। পৃথিবীর আলো দেখতেই রাজধানীর আবদিন হাসপাতালে নিভে গেল 6টি প্রাণ। স্বজনরা এর জন্য হাসপাতালের ডাক্তার ও নার্সদের দায়িত্ব অবহেলাকে দুষছেন। হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলা দুর্ঘটনা উল্লেখ করে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। এ কান্না পৃথিবীর সবচেয়ে কাঙ্ক্ষিত সম্পদ হারানোর। 10 মাস গর্ভে ধারণ করে নানা প্রতিকূলতা সহ্য করে পৃথিবীতে এনেছিলেন কোমলমতি শিশুকে, যার আগমন জীবনে এনে দিয়েছিল আলো। সে আদরের সন্তান নিভে গেল বাইরের আলো দেখার আগেই। বুয়া কেসে ভিডিওতে থাপড় দিয়া বাচ্চা বালা বালা আমি না আমার বাচ্চা যেতেছে চোখ ঘুরে দেখা আপনি কোন বালা বালা আমি আবার লইয়া তারপরে বুয়ার তো লইয়া তো দৌড় দিছি। দৌড় দিয়ে আমি আইসি ভিতরে লইয়া মগবাজারের আদ্দিন হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে ভর্তি ছিল 11 শিশু। বুধবার মধ্যরাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে 2 শিশু। তাদের নিতে বলা হয় এনআইসিইউতে। আস্তে আস্তে সংখ্যা বাড়তে থাকে। মারা যায় 6 জন। ভুক্তভোগীদের অভিযোগ, হাসপাতালের ডাক্তার ও নার্সদের অবহেলায় ঝরেছে 6টি নিষ্পাপ প্রাণ। একটা রোগী লয়ে যায় খালি মরার খবর হল। যাদের বাচ্চা মারা গেছে তারা জানেই না, যার কারণে আমরা এখনো সঠিক তথ্য জানতে পারছি না। হাসপাতালের মহাপরিচালক জানান 11 জনের মধ্যে বাকি 5 জনের চিকিৎসা চলছে। তদন্ত কমিটি করা হয়েছে। মাত্র 6টা বাচ্চাই মারা গেছে আর বাকি 5টা শিশু ভালো আছে। তারা এনআইসিইউতে চিকিৎসাধীন আছে। অভিযোগ করতে পারে কিন্তু এখানে কোনো ধরনের আমরা নিজেরাই তো জানি না। আমাদেরকে তো তদন্ত করে বের করতে হবে এটা কেন হলো। ঘটনাস্থলে আসে স্বাস্থ্য অধিদপ্তরের টিমও। কথা বলে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে। 3 সদস্যের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি 72 ঘন্টার মধ্যে রিপোর্ট দেবে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। বলেন, হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্ব অবহেলার প্রমাণ পেলে নেওয়া হবে ব্যবস্থা। ওয়ার্ডটিতে যে ব্যবস্থাপনা ছিল সেই ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট যদি দায়িত্বে অবহেলা হয় এবং এর যদি অবকাঠামোগত কোনো কারিগরি ত্রুটি ধরা পড়ে সেটির জন্য স্তর বেঁধে যথাযথ কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এদিকে কিশোরগঞ্জের এক হাসপাতাল পরিদর্শন শেষে আদ্দিন ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলাতেই এই দুর্ঘটনা। খুবই দুঃখের সাথে বলি, তাদের অবহেলার কারণে আমাদের 6টা প্রাণ চলে গিয়েছে। যা প্রয়োজন যতটুকু শাস্তির দরকার সেটা আমরা ব্যবস্থা করবো। এটা থেকে অন্যান্য জায়গায় আমরা মেসেজ করব। ডিএমপির সিটিডিসি বিভাগ ও সিআইডি ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। এ সময় ডিএমপি কমিশনার জানান, এসি 1 ঘন্টা বন্ধ থাকায় দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সিআইডি টিম তাদের বিশেষজ্ঞ পরীক্ষা নিরীক্ষা করছে, তাদের এক্সপার্টরা এসছে। আর আমরা এখানে যারা দায়িত্বরত ছিল সবাইকে জিজ্ঞাসাবাদ করছি। তো আমাদের তদন্ত চলছে। এমন মর্মান্তিক ঘটনার পর শোকের ছায়া নেমেছে পুরো হাসপাতালে।
কয়েক ঘন্টার ব্যবধানে ঝরে গেল ছয়টি কমলমতি প্রাণ। পৃথিবীর আলো দেখার আগেই নিভে গেল তারা। এমন মর্মান্তিক ঘটনায় যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ভুক্তভোগীদের, যাতে ভবিষ্যতে কারো মায়ের কোল এভাবে খালি না হয়। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। এদিকে আবদিনের শিশু মৃত্যুর পর আবারও প্রশ্ন উঠেছে হাসপাতালের বিল্ডিং কোড নিয়ে। পরিদর্শনে এসে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রের নিরাপত্তা নিয়ে কাজ করা এক বিশেষজ্ঞ জানান, নিয়ম অনুযায়ী হাসপাতালে স্প্লিট এসি ব্যবহার করা না গেলেও আবদিনের সেই কাজটি করা হয়েছে, যদিও তাদেরকে ওয়ার্ড পরিদর্শন করতে দেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ। রাজধানীর আবদিন হাসপাতালে আগুনে শিশু মৃত্যুর ঘটনায় আবারও প্রশ্নের মুখে স্বাস্থ্যসেবার মান আর অবকাঠামোগত নিরাপত্তা। যেখানে মানুষ যাচ্ছেন জীবন রক্ষার তাগিদে, সেই হাসপাতালে অবহেলায় শিশু মৃত্যুতে কাঠগড়ায় কর্তৃপক্ষ। এমনকি হাসপাতালের মতো স্পর্শকাতর স্থাপনায় বিল্ডিং কোড মানা হচ্ছে কিনা তা নিয়েও উঠছে নানা প্রশ্ন। বিকেলে ঘটনাস্থল পরিদর্শনে আসেন শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কাজ করা কয়েকজন বিশেষজ্ঞ। তারা হাসপাতালের ভেতরে ঘুরে এসি দেখতে চাইলেও পাননি কর্তৃপক্ষের অনুমতি। পরে সাংবাদিকদের তারা বলেন, ঝুঁকিপূর্ণ হওয়ায় ন্যাশনাল বিল্ডিং কোড অনুযায়ী হাসপাতালে স্প্লিট এসি বসানো নিষিদ্ধ, কিন্তু বিল্ডিং কোডের সে নির্দেশনা অমান্য করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। হসপিটালের ক্লিন স্পেসের জন্য কোনো স্প্লিট কিংবা কোনো ভেয়ারের কোনো প্যাকেজ অথবা উইন্ডো টাইপ এসি ব্যবহার নিষিদ্ধ, স্পষ্ট করে সেখানে লেখা আছে নিষিদ্ধ। এর কারণ একটাই যে ওই গ্যাসটার থেকে যদি লিকেজ হয়ে ওখানে যারা থাকবে তারা তো আসলে দৌড় দিয়ে পালাতে পারবে না, তারা এফেক্টেড হয়ে যাবে। সেজন্য আমাদের কিন্তু ন্যাশনাল বিল্ডিং কোডে এটা স্পষ্ট করে নিষিদ্ধ করা আছে। হাসপাতাল পরিদর্শনে এসে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আশা প্রকাশ করেন, তদন্তে বেরিয়ে আসবে প্রকৃত চিত্র। অবশ্যই তদন্ত যে টিম হয়েছেন সে তদন্ত টিম পুঙ্খানুপুঙ্খানুভাবে সেটি বিচার বিশ্লেষণ করবেন। রাজধানীর মগবাজারে আবদিন হাসপাতালে 6 নবজাতকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় গঠন করা হয়েছে উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি। শাহরিয়ার শমিক, সময় সংবাদ, ঢাকা। এবার পশুর হাটের খবর। কোরবানির হাটে শেষ সময়ের বেচাকেনায় হতাশ ব্যাপারীরা। উল্লেখযোগ্য হারে কমেছে গরুর দাম। অনেক ব্যাপারী ক্ষতি মেনে নিয়ে কম দামে বিক্রি করে দিচ্ছেন গরু। দুপুরের পর বৃষ্টি কমে যাওয়ায় হাটে বেড়েছে ক্রেতা সমাগম। কম দামে পছন্দের পশু কিনে খুশি তারা। রাত পোহালেই কোরবানির ঈদ, শেষ মুহূর্তের কেনাবেচা জমে উঠেছে রাজধানীর পশুর হাটগুলো। দুপুরের পর বৃষ্টি থেমে যাওয়ায় বিভিন্ন হাটে বাড়তে থাকে ক্রেতাদের সমাগম। শেষ সময়ের বিক্রিতে হাটগুলোতে গরুর দাম উল্লেখযোগ্য হারে কমেছে। রাজধানীর ধুলাইখালে দেখা গেছে গতকালের তুলনায় কোনো গরু 50,000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত কম দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন ব্যাপারীরা। অন্যদিকে রাজধানীর দিয়াবাড়ি পশুর হাটেও অবিকৃত প্রচুর পরিমাণে কোরবানির পশু। মাঝারি ও ছোট গরুর পাশাপাশি অধিকাংশ গরুও অবিকৃত। নতুন করে গরু না এলেও হাটের 1/3 এখনও কোরবানির গরুতে ভরপুর। এই হাটে চাহিদা বেশি 50,000 থেকে 1 লাখ টাকার গরুর। অনেকে 60 থেকে 80,000 টাকাতেও গরু কিনতে পেরেছেন। রাজধানীর 27টি পশুর হাটের সবগুলোতেই সকাল থেকে একই চিত্র দেখা গেছে। সরকারি হিসাব অনুযায়ী এবছর দেশের কোরবানির জন্য প্রস্তুত ছিল প্রায় 1,24 লাখ পশু। বিপরীতে চাহিদা ছিল অন্তত 1,02 লাখ। সেই হিসেবে অন্তত 22 লাখ পশু অবিকৃত থাকতে পারে। তোফাজ্জল হোসেন, সময় সংবাদ, ঢাকা। পশুরহাটের খবর জানাতে রাজধানীর দিয়াবাড়িতে আছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল, ধলাইখালে আছেন তোফাজ্জল হোসেন। শুরুতেই যাচ্ছে রুবেলের কাছে। রুবেল, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন? রুবেল, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? রুবেল, দিয়াবাড়ি হাটের খবর জানতে চাই আপনার কাছে। আমরা দিয়াবাড়ি হাটে রয়েছি, আর কিছুক্ষণ সময় পরেই মূলত কোরবানির পশুর হাটের বেচা বিক্রিও আপনারা জানেন যে শেষ হয়ে যাবে। রাতে বেচা বিক্রি জমে ওঠে বরাবরের মতোই। আমরা দেখতে পাচ্ছি যে রাত যত এই যে সন্ধ্যা গড়িয়ে রাত হচ্ছে, ক্রেতাদের আনাগোনা ওইখানে বেড়েছে। তবে বিক্রেতারা কিন্তু বরাবরই এই সারাদিনের মতোই হতাশ তারা, কেননা আমরা এর আগেও বলেছিলাম যে দিয়াবাড়ির হাটে কিন্তু এখনও পর্যাপ্ত পরিমাণে গরু রয়ে গেছে অবিক্রি। বিশেষ করে বড় যে
যে গরুগুলো রয়েছে সেগুলো কিন্তু অধিকাংশই বিক্রি হয়নি, এবং যেগুলো মাঝারি ও ছোট গরু সেগুলো মোটামুটি বিক্রি হচ্ছে। তবে বিক্রেতারা বলছেন যে গেল কয়েকদিন মানে দুদিন এবং আজকে দরপতন হয়েছে অনেক। ক্রেতারা গেল 2 দিনের তুলনায় অর্ধেক দামও বলছে না, এদের অনেক হতাশ কিন্তু আমরা বিক্রেতাদের দেখছি। কেননা তারা বলছেন যে তাদের যে খরচ এবং লালন পালন করার পর যেই ধরনের চাহিদা আশা প্রত্যাশা করেছিলেন সে অনুযায়ী কিন্তু তাদের এই গরু বিক্রি হচ্ছে না, এবং এ নিয়ে অনেকে বলছেন যে অনেকে 4-5টি গরু ফিরিয়ে নিয়ে যাওয়ার মতো উপক্রম তৈরি হয়েছে। হতাশার বলা যায় যে দিয়াবাড়ির যে বাজার রয়েছে সেখানে এখন বিক্রেতাদের হতাশা চরমে এবং অবিক্রি গরুর পরিমাণে বেশি। আমরা পুরো হাটটি ঘুরেছি, হাটের 1/3 অংশ জুড়ে কিন্তু এখন পর্যন্ত গবাদি পশু আমরা দেখতে পাচ্ছি, এবং বড় গরু মাঝারি গরু রয়ে গেছে, ছোট গরু কিছুটা বিক্রি হচ্ছে, যেগুলো বলা যায় যে 50 থেকে 80 হাজার টাকার মধ্যে যে গরুগুলো রয়েছে সেগুলো বেশি বিক্রি হচ্ছে। যদি আমরা পুরো হাটের চিত্র বলি যে তাহলে 1 লাখ টাকার নিচের গরু বেশি বিক্রি হচ্ছে এবং তার উপরের গরু অবিকৃত রয়ে গেছে, এবং বলা যায় যে এখনো প্রচুর পরিমাণে গরু দেখা যাচ্ছে। আর যে গরুগুলো আসলে 3-4 লাখ টাকা বা 5 লাখ বা বড় ধরনের গরু রয়েছে সেগুলো কিন্তু দামেই উঠছে না। এই জন্য যারা বিক্রেতা তারা একদম বলা যায় যে তারা বলছেন অনেকে যে তাদের যে পুঁজিবারটা রয়েছে সেগুলো নিয়েও টান পড়বে। তো শেষ সময় তারাও প্রত্যাশা করছেন যে তার গরুগুলো বিক্রি হবে এবং তারা বিক্রি করে মূলত বাড়ি ফিরতে পারবেন। তো সব মিলিয়ে দিয়াবাড়ি হাট থেকে এই ছিল এই মুহূর্তে। আমাদের সহকর্মী তোফাজ্জল রয়েছেন ধোলাইপাড় হাটে, তিনি জানাবেন সেখানে পরিস্থিতি। এখানে আসলে রুবেল, এখানে প্রচুর ক্রেতা সমাগম হয়েছে, বৃষ্টি না থাকার কারণে মানুষের সংখ্যাও বেড়েছে, এবং একই সাথে এখানে রয়েছে প্রচুর পরিমাণ গরু অবিকৃত অবস্থায়। যে গরুগুলো বিক্রি করার জন্য চেষ্টা করছেন ব্যাপারীরা, তারা চেষ্টা করছেন যে কিছুটা কম দামে হলেও গরুগুলো ছেড়ে দিতে, কিন্তু ক্রেতারা কিন্তু প্রচুর দরদাম করে সেই কম দামে পছন্দের গরুটি কেনার চেষ্টা করছেন। এবং এই সাথে ব্যাপারীদের মধ্যে হতাশাও আমরা দেখতে পেয়েছি যে তারা যে দাম গতকালকে ক্রেতারা হাঁকিয়েছেন সেই দামে বিক্রি না করে বাড়তি দামের আশায় আজকে পর্যন্ত ধরে রেখেছিলেন গরুগুলো, কিন্তু এখন গতকালকে দামের থেকে 50,000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত কম দামে বিক্রি করতে বাধ্য হতে দেখেছি আমরা তাদেরকে। এবং এখানে যে ধোলাইখালের যে গরুর হাটটি রয়েছে সেই হাটের 1/3 মতো গরু এখনও অবিকৃত অবস্থায় রয়েছে। তার মধ্যে বড় আকারের গরুগুলোর সবচেয়ে বেশি অবিকৃত রয়েছে, এবং ছোট এবং মাঝারি গরুগুলো কিছু গরু বিক্রি হচ্ছে। আমরা সকাল থেকেই দেখেছি এখানে প্রচুর গরু ছিল এবং বিকাল থেকে কিছুটা কমেছে, কিন্তু সেই কমাটা ছোট আকারের গরুগুলোই কমেছে, বড় আকারের গরুগুলো খুব একটা কমেনি, যে কারণে ব্যাপারীদের মধ্যে লোকসানের আশঙ্কা তৈরি হয়েছে। এবং তারা অনেকে আমরা দেখেছি, আমরা তাদের সাথে কথা বলেছি, তারা অনেকে হতাশা প্রকাশ করেছেন, এবং মাঠের অব্যবস্থাপনা নিয়েও তাদের কিছু অভিযোগ আমরা শুনতে পেয়েছি, যেমন মাঠ পরিষ্কার রাখা এবং বৃষ্টির কারণে যে স্যাঁতস্যাঁতে অবস্থা হয়েছে সেখানে গরুকে রাখাটা অনেকটাই তাদের কাছে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে, যে কারণে অনেক ব্যাপারী গরু বিক্রি না করে নিয়ে যেতেও আমরা দেখেছি। একই সঙ্গে অনেক ব্যাপারীকে আমরা বলতে দেখেছি যে তারা গরু ফিরিয়ে নিয়ে যেতে বাধ্য হবেন, এবং যে বিক্রির যে লক্ষ্যমাত্রা ছিল তাদের সেই লক্ষ্যমাত্রা তারা অর্জন করতে পারেননি। আপনি জানেন যে এই বছর সারা দেশে 1,24,00,000 মতো গরু পশু বিক্রি হওয়ার কথা ছিল, কিন্তু পশু চাহিদা ছিল, এবং চাহিদা ছিল 1,01,00,000 কিছু বেশি, যে কারণে 22 লাখের কিছু বেশি পশু অবিকৃত অবস্থায় থাকবে, এটা আগেই সরকার থেকে প্রাক্কলন করা হয়েছিল। এই ছিল রাজধানীর ধোলাইখাল থেকে আমার কাছে পশুর হাট সম্পর্কিত সর্বশেষ খবর। রাজধানীর ধোলাইখাল থেকে তোফাজ্জল হোসেন এবং দিয়াবাড়ি পশুর হাট থেকে যুক্ত হয়েছিলেন শফিকুজ্জামান রুবেল, জানাচ্ছিলেন পশু বিক্রির খবরাখবর। যাত্রী চাপ কম থাকলেও এই যাত্রায় ভোগান্তিতে পড়েছেন ঘরমুখী মানুষ। লঞ্চ আর ট্রেনের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়েছে যাত্রীদের। আর বাড়তি ভাড়ার অভিযোগ সড়ক পথের যাত্রীদের। তবে অনিয়ম পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। কাল ঈদ, আজও লঞ্চ, বাস ও ট্রেনে রাজধানী ছাড়ছে নগরবাসী। গত দুদিনের তুলনায় নৌপথে যাত্রীচাপ কম থাকলেও ভোগান্তি ছিল সদরঘাট লঞ্চ টার্মিনালে। 3 থেকে 4 ঘন্টা অপেক্ষার পরও মেলেনি কাঙ্ক্ষিত লঞ্চ। তাই পন্টনগুলোতে বাড়ে ভোলা, মনপুরা ও হাতিয়াগামী যাত্রীদের উৎকণ্ঠা। দুপুর 1টা বাজে এসে এখানে অপেক্ষা করতেছি,
তাশরিফ এবং ফারহান লঞ্চের জন্য, কিন্তু লঞ্চ এখনো আসার কোনো খোঁজখবর পাচ্ছি না। মানুষকে যে বলতেছে আসতেছে আসতেছে, এই যে মানুষের মনে যে একটা আশা জাগায়, তারপরে যে যখন মানুষ দেখে যে আসতেছে না, এই যে একটা মিথ্যা কথা বলা হলো না। বিআইডব্লিউটিএ বলছে গতকাল যাত্রী চাপ বেশি হওয়ায় স্পেশাল সার্ভিস দিয়ে ফিরতে গিয়ে কিছু লঞ্চ বিলম্ব করেছে। দেরি হলেও সব গন্তব্যের লঞ্চ ছাড়বে বলে আশ্বাস তাদের। হাতিয়া বেতো আমাদের বেকোচিন পার হইতে হয়, এটা স্পেশাল কতগুলি রোডের লঞ্চ ছাড়া, কয়েকটা লঞ্চ ছাড়া অন্য কোনো লঞ্চ যাইতে পারে না। সুতরাং এটা হাতিয়া থেকে যাত্রী নামাই দিয়ে আসতে যত দেরি হয়েছে এইটুকুই দেরি, আর কিছু না। এদিকে ঈদযাত্রার শেষ দিনে উত্তরবঙ্গগামী প্রতিটি ট্রেনেই ছিল উপচে পড়া ভিড়। মুষলধারে বৃষ্টির মধ্যেও ট্রেনের ছাদে বাড়ি ফেরার অপেক্ষায় ছিলেন অসংখ্য যাত্রী। যত কষ্ট হবে যাইতে যাবো, পরিবার সাথে সাক্ষাৎ করতে হবে। টিকিট কাটার পরে উঠতে পারতেছি না, দাঁড়িয়ে যাচ্ছি। টিকিট থাকা সত্ত্বেও আমি এখন ভিতরে উঠতে পারতেছি না, যাইতে পারতেছি না। ট্রেনগুলো ছেড়ে যায় 2-2.5 ঘন্টা দেরিতে। এতে প্ল্যাটফর্মে চাপ বাড়ে যাত্রীদের। ট্রেনগুলো প্ল্যাটফর্মে ভেড়া মাত্রই হুমড়ি খেয়ে পড়েন যাত্রীরা। কখন ট্রেন আসবে কি না আসবে এটা আমরা কিছুই বলতে পারতেছি না। 3 ঘন্টা ধরে বসে আছি, ট্রেন এখন পর্যন্ত আসে নাই। কখন যে আসবে এখন পর্যন্ত আমরা কেউ জানি না। এছাড়া বাস টার্মিনালগুলোতেও যাত্রীর চাপ ছিল সকাল থেকেই। আগে থেকে টিকিট না কাটায় ভোগান্তিতে পড়েন অনেকে। কোনো অনিয়ম হলে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর। টিকিট কাউন্টারে বসে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি চেয়েছে বা নিয়েছে এরকম নজির আমি এখনো পর্যন্ত পাইনি। যে কোনো জায়গায় যে কোনো যাত্রী যদি একটু কমপ্লেন করে সাথে সাথে আমরা ব্যবস্থাটা নিচ্ছি। বৃষ্টির ভোগান্তি মাথায় নিয়ে যাত্রার পরও মহাসড়কে দুর্ভোগ পোহাতে হয়েছে যাত্রীদের। গাড়ির অতিরিক্ত চাপে বিভিন্ন জায়গায় সড়কে দেখা গেছে ধীরগতি। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। এই যাত্রার খবর জানাতে সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন সহকর্মী এম এ আজিম। সরাসরি যাচ্ছি তার কাছে। নদীপথের ঈদযাত্রায় গত দুদিনের তুলনায় আজকে কিন্তু যাত্রী সংখ্যা অনেকটাই কম দেখা যাচ্ছে। তারপরেও কিন্তু আমরা দেখেছি যে আজকে সদরঘাটের লঞ্চ পল্টনগুলোতে কিন্তু আমরা দেখেছি যে যাত্রীদের যে ভোগান্তি সেটি কিন্তু আমরা দেখেছি। কারণ দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে হয়েছে বেশ কয়েকটি লঞ্চের জন্য, যে লঞ্চগুলো আসলে বিলম্ব করে ঘাটে ফিরেছে। এবং আমরা বিআইডব্লিউটি এর সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে এই লঞ্চগুলো আসলে গতকালকে যাত্রী চাপ বেশি হওয়ায় তারা কিন্তু স্পেশালভাবে কালকে বাড়তি লঞ্চ যুক্ত করায় সেই লঞ্চগুলো ছেড়ে গিয়েছিল এবং সেই লঞ্চগুলো আবারও ফেরত আসতে গিয়ে একটু দেরি হয়েছে। এবং এই মুহূর্তে কিন্তু আমরা দেখাচ্ছি আপনাদেরকে যে বরিশালের যে লঞ্চগুলো রয়েছে সেই লঞ্চের যে পন্টনগুলো রয়েছে সেখানে আমরা রয়েছি। এখানে কিন্তু অনেকটাই ফাঁকা আপনারা দেখছেন। গতকালকে কিন্তু এই পন্টনগুলোতে অসংখ্য যাত্রীদের ভিড় ছিল, কানায় কানায় পূর্ণ ছিল প্রতিটি পন্টন। আজকে কিন্তু সেই চিত্র এখনও দেখা যাচ্ছে না। তবে বরিশালের লঞ্চগুলো যেহেতু রাত 8টা থেকে 9টা বা 9:30 পর্যন্ত ছাড়বে, অনেকটা ধারণা করা হচ্ছে যে এরপরেও কিছু যাত্রী এখানে আসবেন এবং যারা আসলে নদীপথে তাদের যে বাড়ি ফেরার যে যাত্রা সেটি তারা করার জন্য এখানে আসবেন। আমরা লঞ্চগুলোর ভিতরে ঢুকেছি, আমরা দেখেছি যে লঞ্চগুলোতে কিন্তু যে যাত্রী ডেকগুলোতে যাত্রী সংখ্যা কিন্তু তুলনামূলক গতকালকের তুলনায় কম হলেও কিন্তু বলা চলে যে আজকে কিন্তু মোটামুটি যাত্রী ছিল এবং কেবিনগুলোতে বুকিং সংখ্যা খুবই কম বলা চলে। এবং তারা যেটি ধারণা করছিলেন যে শেষ দিনেও অসংখ্য যাত্রী হবে, সেই জায়গাটা কিন্তু আজকে লঞ্চ মালিকরা পায়নি বলে আমাদেরকে জানিয়েছে। তো এই ছিল আমার কাছে লঞ্চঘাট থেকে সব শেষ। সদরঘাট থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী এম এ আজিম। কাল ঈদ, বৃষ্টির সংখ্যা নিয়ে সকাল 7:30টায় ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহে। এতে অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। ডিএমপি কমিশনার বলেন 4 স্তরের সুদৃঢ় নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। দ্রুত বর্জ্য অপসারণে সিটি কর্পোরেশন সব ধরনের প্রস্তুতি রেখেছে বলে জানান দক্ষিণের প্রশাসক। বৃহস্পতিবার পবিত্র ঈদ উল আজহা। টানা কয়েকদিনের বৃষ্টিতে জাতীয় ঈদগাহের মাঠও ভেজা। বৈরী আবহাওয়ার কথা মাথায় রেখেই ঈদ উল আজহার প্রধান জামাতের জন্য পুরোপুরি প্রস্তুত করা হয়েছে জাতীয় ঈদগাহ। এতে অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সহ দেশের বিশিষ্টজনেরা। নারীদের জন্য রাখা হয়েছে আলাদা নামাজের ব্যবস্থা। ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল 7:30 ঈদগাহ ময়দানে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পুরুষ এবং মহিলা সহ মুসল্লিদের
বসার ব্যবস্থা করা হয়েছে। প্রধান এই জামাতকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তা বলয় গড়ে তুলেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। মাঠের চারপাশ ও প্রবেশ দ্বারগুলোতে 4 থেকে 6 স্তরের নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ঈদগাহ ময়দান ও আশেপাশের এলাকা এসবির সুইপিং টিম এবং সিটিটিসির ডগ স্কোয়াড দ্বারা সুইপিং করা হচ্ছে এবং সুইপিং করা আরও হবে। পুরো ঈদগাহ এলাকা ও আশেপাশের গুরুত্বপূর্ণ স্থান সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে এবং ডিএমপির অস্থায়ী কন্ট্রোল রুম থেকে সার্বক্ষণিক মনিটরিং করা হবে। এদিকে ঢাকা শহরকে দ্রুত পরিচ্ছন্ন করতে বিশেষ রোডম্যাপ হাতে নিয়েছে সিটি কর্পোরেশন। একই সঙ্গে ঝড় বৃষ্টির মতো বৈরী আবহাওয়া থাকলে বিকল্প ব্যবস্থা রাখা হয়েছে বলেও জানান দক্ষিণ সিটির প্রশাসক। বৃষ্টি হলেও আমরা এখানে নামাজ পড়াতে পারবো, কাজে এখানে কোনো অসুবিধা হবে না। একেবারে যদি দুর্বিপাক হয়ে যায়, যে ঝড় ঝঞ্ঝা এখানে পানি থেকে সয়লাভ হয়ে গেছে, ওই অবস্থা যদি হয় তখন বিকল্প আমরা কালকে সকালবেলা সেটা ঘোষণা করব। কোরবানির বর্জ্য ব্যবস্থাপনায় নগরবাসীকে 1 লাখের বেশি চটের ব্যাগ দেওয়া হয়েছে বলেও জানান প্রশাসক। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। রাজধানীকে দ্রুত কোরবানির বর্জ্যমুক্ত রাখতে চায় ঢাকার 2 সিটি কর্পোরেশন। ঈদের দিন 8 থেকে 10 ঘন্টার মধ্যে রাজধানীতে কোরবানির বর্জ্য অপসারণ করবে প্রায় 31,000 পরিচ্ছন্নতা কর্মী। সেই হিসেবে একজন পরিচ্ছন্নতা কর্মীকে সরাতে হবে প্রায় 1.25 টন করে বর্জ্য। তানভীর হাসান মেঘের রিপোর্ট। রাজধানীতে কোরবানির ঈদ মানেই কয়েক ঘন্টার মধ্যে হাজার হাজার টন পশুর বর্জ্য, আর সেই বর্জ্য দ্রুত সরিয়ে নগরবাসীকে স্বস্তি দিতে আগেভাগেই প্রস্তুতি নিয়েছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। উত্তর সিটিতে বর্জ্য অপসারণে মাঠে থাকবে প্রায় 16,000 পরিচ্ছন্ন কর্মী। ধারণা করা হচ্ছে এবারও লক্ষ্য প্রায় 21,000 টন কোরবানির বর্জ্য অপসারণ। দ্রুত বর্জ্য সরাতে প্রস্তুত রাখা হয়েছে 7 শতাধিক যান যন্ত্রপাতি, পাশাপাশি ব্লিচিং পাউডার, স্যাভলন ও পলিব্যাগ সহ প্রয়োজনীয় সরঞ্জামও বিতরণ করেছে সংস্থাটি। অন্যদিকে ঈদের প্রথম দিনেই প্রায় 34,000 টন কোরবানির বর্জ্য অপসারণে লক্ষ্য নিয়েছে ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশন। এ কাজে নিয়োজিত থাকবেন প্রায় 14,000 পরিচ্ছন্নতা কর্মী। বর্জ্য দ্রুত সরাতে 2,000-এর বেশি যান যন্ত্রপাতি ব্যবহার করা হবে। দুর্গন্ধ ও স্বাস্থ্য ঝুঁকি কমাতে রাখা হয়েছে ব্লিচিং পাউডার, স্যাভলন ও বায়োডিগ্রেডেবল ব্যাগের ব্যবস্থাও। তথ্য বিশ্লেষণে দেখা যায় ঈদের দিন 2 সিটিতে 8 ঘন্টা প্রায় 34,000 টন বর্জ্য অপসারণ করতে চায় অন্তত 31,000 পরিচ্ছন্নতা কর্মী। সেই হিসেবে একজন কর্মীকে 8 ঘন্টায় সরাতে হবে 1.25 টন করে বর্জ্য। 2 সিটির প্রশাসক বলছেন 72 ঘন্টার মধ্যে পুরো নগরী পরিষ্কার করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। 10টি জোনে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা যারা আছে তাদের সমন্বয় করে 10টি কমিটি করেছে মনিটরিং করার জন্য, এবং 72 ঘন্টার যে অ্যাকশন প্ল্যান, সেই অ্যাকশন প্ল্যান অনুযায়ী আমরা আউটসোর্সিং কর্মী নিয়োগ দিয়েছি। 60 ভাগ কোরবানি প্রথম দিনই হয়ে যায় এবং দ্বিতীয় দিন হয়তো আর 30 ভাগ এবং শেষের দিন 10 ভাগ। এই কাজে এইভাবে আমরা টার্গেট ফিক্স করে সেইভাবেই পরিচ্ছন্নতার জন্য আমরা ব্যবস্থা রেখেছি। কোনোভাবেই যাতে কেউ কোরবানির বর্জ্যগুলো ড্রেনের মধ্যে না ফেলে। বিগত বছরের মতো এবারও নির্ধারিত সময়ের মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের লক্ষ্য নিয়েছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। তবে দ্রুত বর্জ্য অপসারণ ও নগরী পরিচ্ছন্ন রাখতে সিটি কর্পোরেশনের পাশাপাশি সচেতন হতে হবে নগরবাসীকেও। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরও থাকছে। নাটোরে ওভারব্রিজের সঙ্গে ধাক্কায় ট্রেনের ছাদে থাকা যাত্রী নিহত। ব্রাহ্মণবাড়িয়ায় ঝড়ে ভেঙে পড়া গাছের সঙ্গে ধাক্কা, ট্রেন থেকে পড়ে আহত 8। সীমান্তে ভারতের পুশিং চেষ্টাকে ন্যাক্কারজনক বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। এর পেছনে ভারতের কোনো গোপন এজেন্ডা রয়েছে কিনা তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন তিনি। একই সঙ্গে দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং সীমান্তের সুরক্ষায় বিজিবিকে সতর্ক অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি। 100 জনকে বিভিন্ন জায়গা থেকে ধরে নিয়ে এসে বাংলাদেশে পুশিং করার চেষ্টা করা হচ্ছে। এটা অত্যন্ত ন্যাক্কারজনক। কেন্দ্রীয় সরকারও একটা নীতি নিয়েছে, ডিটেক্ট, ডিলেট অ্যান্ড ডিপোর্ট। এটা ভয়ঙ্কর এবং এটা ভারতের যে একটা গণতান্ত্রিক চেহারা, একটা ধর্মনিরপেক্ষ তাদের যে সংবিধানে রয়েছে, এটার যে চেহারা, সেকুলারিজমের যে চেহারা, সেটা ক্রমান্বয়ে ফেড হয়ে আসছে। ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে দ্রুত প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সকালে জেলা সদরের কয়েকটি এলাকার জমি পরিদর্শন শেষে একথা বলেন মন্ত্রী। আমরা আজকে 3টা জায়গা দেখেছি, ওইটা এখন সেটাকে আলোচনা করে সীমানা বিশ্ববিদ্যালয়ে আমরা করে দেখেছি। এটা আমরা এই জমিগুলোকে দেখে আমরা সিদ্ধান্ত নেব, খুব দ্রুতই সিদ্ধান্ত নেব বলে আমরা আশা করছি। সব দিকে অনেকগুলো টেকনিক্যাল ব্যাপার আছে, তো সব মিলিয়ে আমরা দেখলাম। আমাদের পছন্দের কথাটা আমাদের ডিসি আছে, আমাদের স্থানীয় নেতৃবৃন্দ আছেন, তারা এটাকে প্রস্তাব দিবেন, আবার মিনিস্ট্রি সেটা নির্ধারণ করবে। নর্দায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেছে 4 জনের, নিহতদের মধ্যে 3 জন একই পরিবারের সদস্য। ভোরে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের উপর উঠে যায় ইসলাম পরিবহনের একটি বাস। বিপরীত দিক থেকে আসা আকাশ পরিবহনের একটি বাসের সঙ্গে সংঘর্ষ হলে হতাহতের ঘটনা ঘটে। বুধবার ভোরে রাজধানীর প্রগতি সরণির নদ্দা এলাকায় ইসলাম পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উঠে যায় রোড ডিভাইডারের উপর। ধাক্কা দেয় রাস্তার অন্য পাশে বিপরীত দিক থেকে আসা আকাশ পরিবহনের আরেকটি বাসকে। সংঘর্ষে দুমড়ে মুচড়ে যায় দুটি বাসই। পরে ঘটনাস্থলে মারা যান লাইজু বেগম নামে এক নারী। দুর্ঘটনায় আহত হন আরো অন্তত 12 জন। দুটো বাস অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা দূরপাল্লা বাস আর একটা লোকাল বাস। এক চাকা আইলেনের উপর ধরার পর হয়তো গাড়ি নিয়ন্ত্রণে রাখতে পারেনি, হঠাৎ এইদিকে গাড়ি আইসে ওইদিকে এটা করে দিচ্ছে। স্থানীয়দের সহায়তায় আহতদের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান লাইজুর স্বামী কবির জমাদ্দার ও বোন খুশি বেগম। কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেওয়া হলে সেখানেও মৃত্যু হয় একজনের। দ্রুত ঘটনাস্থলে গিয়ে একজনকে স্পটে ডেড অবস্থা পাই, উনি একজন নারী ছিলেন। কুর্মিটোলা হাসপাতালে সংবাদ পেয়ে ওখানে গিয়ে আরো 2 জন ব্রড ডেড পাওয়া গেছে। পরে দুর্ঘটনার শিকার বাসটি সরিয়ে নেওয়া হলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। যানবাহন জব্দ হবে আইন বিধি মোতাবেক। লিখিত এজাহারের ভিত্তিতে, লিখিত অভিযোগের ভিত্তিতে আমরা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করব। পুলিশ জানায় দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ ও আলামত বিশ্লেষণ করা হচ্ছে। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরও থাকছে। যুদ্ধের ছায়ায় ইরানে ঈদ উদযাপন, মার্কিন হামলাকে যুদ্ধবিরতির গুরুতর লঙ্ঘন বলছে তেহরান। ইসরায়েলকে উৎখাতের হুঁশিয়ারি মোস্তফা খামেইনির। নাটোরের মাধনগর রেলওয়ে স্টেশন ওভারব্রিজের সঙ্গে ধাক্কায় ছাদে থাকা ট্রেন যাত্রী আহত হয়েছেন আরও একজন। অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়ায় গাছের ডালের সঙ্গে ধাক্কা লেগে ট্রেনের ছাদ থেকে পড়ে 8 জন আহত হয়েছেন। স্টেশন মাস্টার জানান, ভোর 5টার দিকে ঢাকা থেকে পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর রেল স্টেশন অতিক্রম করার সময় ট্রেনের ছাদে থাকা 2 যাত্রী ওভারব্রিজের ধাক্কায় নিচে পড়ে যায়। এতে এক যাত্রী ঘটনাস্থলে নিহত হয়। অপরজনকে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে প্রবেশের আগ মুহূর্তে তালশহর এলাকায় গাছের ডালের সঙ্গে ধাক্কা লাগে, ট্রেনের ছাদ থেকে পড়ে যায় 8 জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। দিয়াবাড়িতে মেট্রো স্টেশনের নিচের জায়গা পশুরহাটের জন্য ইজারা দেয়া হয়নি বলে সাফ জানিয়েছে সরকার। উত্তরা নর্থ স্টেশনের নিচে গরুর হাট বসানোর সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। বুধবার দুপুরে মেট্রো স্টেশনের নিচের পশুর বর্জ্য অপসারণ করা হয়। মীর শাহে আলম বলেন, পুরনো ভিডিও ছড়িয়ে দিয়ে সরকারের সমালোচনার ষড়যন্ত্র করা হচ্ছে। দিয়াবাড়ি পশুরহাট নির্ধারিত স্থান অতিক্রম করে এবার বসে পড়ে মেট্রো রেলের উত্তরা নর্থ স্টেশনের নিচেও। এতে স্টেশনের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি সৃষ্টি হয় জনদুর্ভোগ। বিষয়টি ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়, ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়, সমালোচনার ঝড় উঠে বিভিন্ন মহলে। বিষয়টি নজরে কর্তৃপক্ষের। বুধবার সকালে মেট্রো স্টেশনের নিচে বর্জ্য অপসারণ শুরু করে উত্তর সিটি কর্পোরেশন। দুপুরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসককে সঙ্গে নিয়ে জায়গাটি পরিদর্শন করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। তারা বলছেন, মেট্রো স্টেশন এলাকা ইজারার বাইরে, জায়গাটিতে হাট বসানোর কাজে সম্পৃক্তদের জরিমানা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান উত্তর সিটির প্রশাসক। এই জায়গাটা আমরা ইজারা দেইনি, এটা অবৈধ জায়গা। অবৈধ জায়গায় সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ইজারা দেওয়া হয় না। যারা এটা করেছে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেওয়ার জন্য শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং তারা ইজারাদারকে খুঁজছে, ইজারাদারকে তারা জবাবদিহির জায়গায় নিয়ে আসবে।
পুরনো ভিডিও অনলাইনে ছড়িয়ে দিয়ে একটি মহল সরকারকে সমালোচিত করার ষড়যন্ত্রে মেতেছে বলে অভিযোগ করেন মীর শাহে আলম। বক্তব্য দেওয়ার অনুরোধ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর। আমাদের অন্য কোনো মন্ত্রণালয়ের মন্ত্রী যদি ভুলবশত তথ্য না জেনে বলেন যে এটি উত্তর সিটি কর্পোরেশন ইজারা দিয়েছে, তাকে আমি বিনয়ের সাথে বলবো যে কোনো তথ্য না জেনে মিডিয়াতে কথা না বলবার জন্য অনুরোধ করছি। কারণ এটি উত্তর সিটি কর্পোরেশন নির্ধারিত হাটও নয় এবং এটি উত্তর সিটি কর্পোরেশন ইজারাও দেয়নি। আগামীতে মেট্রো স্টেশনের নিচে কোনো ধরনের হাট বসবে না বলেও হুঁশিয়ারি করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। দেশের এই গুরুত্বপূর্ণ স্থাপনা মেট্রো রেলের স্টেশনের আশেপাশে কোনো গরু, ছাগল বা পশু আসবে না, ক্রয় বিক্রয় হবে না। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সন্ধ্যার সময়। ইরান যুক্তরাষ্ট্র সংঘাত ঘিরে আবারও বেড়েছে উত্তেজনা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান আত্মসমর্পণ করলে গণমাধ্যম সেটিকে দারুণ কৌশলপূর্ণ বিজয় হিসেবে উপস্থাপন করবে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রভাবের অবসান ঘটেছে দাবি করে ইসরায়েলকে উৎখাতের হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। দেশটিতে মার্কিন হামলাকে যুদ্ধবিরতির গুরুতর লঙ্ঘন বলেও দাবি করেন তিনি। এমন পরিস্থিতিতে হরমুজ ইস্যুতে দ্রুত সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে বলছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। দেখছেন সন্ধ্যার সময়। রেস অফ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে বৃহস্পতিবার মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ। ভারতের গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে রাত 8টায়। এবার নারী দলের সামনে শিরোপা জয়ের হাতছানি। প্রথম ম্যাচে মালদ্বীপের বিপক্ষে বড় জয় চায় মারিয়া মান্ডার দল। আসরে ভারতের কাছে 11-0 গোলে হেরে আত্মবিশ্বাস তলানিতে মালদ্বীপের। তবে প্রতিপক্ষের দুর্বলতা নিয়ে ভাবতে নারাজ বাংলাদেশ। জয় ছাড়া বিকল্প কিছুই ভাবছে না ফুটবলাররা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানাবো আরও একবার। পৃথিবীর আলো দেখতেই আদ্দিন হাসপাতালে নিভল 6টি প্রাণ। এসি বন্ধ থাকায় দুর্ঘটনার ধারণা, অবহেলার কারণে মৃত্যু। ব্যবস্থার হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর। দর কষাকষিতে শেষ সময়ে জমজমাট পশুর হাট। বৈরী আবহাওয়া আর ক্রেতা খরায় কম দামে ছাড়ছেন ব্যাপারী। বিক্রি না হওয়ায় বড় গরু নিয়ে বিপাকে ব্যবসায়ীরা। এ ছিল সন্ধ্যার সময়ে। এরপর জনপদের সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী আলিশা। ধন্যবাদ রুদ্র। ঈদ মোবারক। জনপদের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সবার।